হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দ্য নেক্সট প্রিন্সের এপিসোড 11টিকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইকসে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আগের এপিসোডগুলি দেখোনি তো তারা আগে প্লিজ দেখে নাও। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আমাদের ক্যানিন আর চারাংকে দেখানো, যারা কথা বলতে থাকে, যেখানে চারাং বলতে থাকে যে তোমাকে যতটা মতলব পরিশ্রম করতে হবে আর তোমাকে জিততেই হবে। ক্যানিন বলতে থাকে যে আমি জানি না আমি কি করব, আমার ভয় লাগছে। তো চারাং তাকে বুঝাতে থাকে যে তোমাকে নিজের ক্যাপেবলের উপরে জাজমেন্ট করতে হবে, তোমাকে নিজের আনসার নিজে খুঁজতে হবে। তুমি জাস্ট অন্য কিছু ভাবো না, তুমি জাস্ট এটা ভাবো যে তোমাকে যা যা শিখিয়েছে সেগুলো মনে রাখো। এটা শুনে ক্যানিন বলে যে তুমি সত্যি একটা আর্ট টিচারের মতনই কথা বলছো। ইন কেস যদি তুমি না এই রয়্যালটির মধ্যে থাকতে, তাহলে তুমি নর্মাল একটা পার্সন হলে, তাহলে তোমাকে এই রুলসগুলো ফলো করতে হতো না, আর ভালোই হতো। চারাং বলে যে যাই হয়ে যাক না কেন, এই হেভি রেসপন্সিবিলিটির মধ্যেও আমার কোথাও না কোথাও মনে হয় যে আমি যদি না সত্যি রয়্যাল ফ্যামিলি থেকে হতাম তাহলে হয়তো ভালো হতো, জাস্ট একটা অর্ডিনারি পার্সনের মতন থাকা বেটার হতো। তো চারাংয়ের কথা শুনে ক্যানিনও বলে যে তুমি ঠিকই বলেছো, পাওয়ারটা ম্যাটার করে না, কিন্তু কখনো কখনো এটাও ম্যাটার করে। তো চারাং বলে যে যাই হয়ে যাক না কেন, তোমাকে এটা বুঝতে হবে যে কোনটার জন্য তুমি জাস্টিস চাও। তো সেই জন্য তোমাকে এই পাওয়ারের বেনিফিটও আছে, আবার প্রবলেমও আছে। তো ক্যানিন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চারাং তাকে বলে যে যতই হোক এই পাওয়ারটা যদি তোমার কাছে থাকে তো তুমিও নিজে থেকে কিছু না কিছু করতে পারবে, ফেয়ার ইউজ করতে পারবে সবার জন্য। তো সেই জন্য তোমাকে সব কিছুর জন্য নিজেকে জিতাতেই হবে। আর সব যাই হয়ে যাক না কেন, তোমাকে একজন এমন মানুষ হতে হবে যার উপরে সবাই ডিপেন্ড করতে পারে, আর আমি সবসময় তোমার পাশে আছি। তারপরে দেখানো হয় রাজামশাইকে, যে ভাবতে থাকে যে রয়্যাল কম্পিটিশন আর এক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। আর এখানে চরংকে দেখানো হয় ক্যানিনের সঙ্গে বসে থাকে। ক্যানিন তো প্রচুরই টেনশনের মধ্যে থাকে, আর যেখানে চরাং তাকে বলতে থাকে যে যেই যেই কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে সেগুলোকে আপনাকে নলেজের সাথে উত্তর দিতে হবে। তো আপনি চিন্তা করবেন না, আপনার কাছে এই সব কোশ্চেনগুলোই আসবে। আর এখানে রাজামশাইকে দেখানো হয় যে ভাবতে থাকে একটা পেন্টিংয়ের দিকে তাকিয়ে, যে অনেক দিন হয়ে গেল, অনেক কিছু ভালো ফিউচারের জন্য অনেক উইশ করেছিলাম, কিন্তু কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে। তারপরে তার অ্যাসিস্ট্যান্ট স্যার বলে যে আমার ম্যাজিস্ট্রি আপনি ঠিক আছেন তো, আপনার হেলথ ঠিক আছে তো, আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। রাজামশাই বলে যে যাই হয়ে যাক না কেন, আর কিছুদিন পরে রয়্যাল কম্পিটিশন চালু হতে চলেছে, তো ক্যানিনকে এর মধ্যে রাজা করাতেই হবে। থরিন কিছু করুক আর নাই করুক, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে থরিন না করলেও আমি চাইছিলাম যে এই দিনটা কবে আসবে, ক্যানিন আমার মতন হবে, আর আমি চাই যে আমার হার্ডশিপগুলো সব কিছু ক্যানিন সামলাও। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি আপনার এই অফারটা বুঝতে পেরেছি, আর আমি আপনাকে আগে থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এটা শুনে রাজামশাই বলে যে আমি তোমার কংগ্রাচুলেশন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তার অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু ফার্স্ট রাউন্ড হচ্ছে পাবলিক ওপিনিয়নের উপরে হবে, তখন আমরা কি করব, আপনার কি মনে হয় প্রিন্স ক্যানিন জিতবে? রাজামশাই বলে যাই হই না কেন, রয়্যাল হাইনেস ক্রেডিটে লোকেরা বেশি পছন্দ করে। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ উনি নিশ্চয়ই জিতে যাবে, কারণ এমনিতেও উনি লোকেদের সিম্পিতি পাচ্ছেন, তো সবাই ওনাকে এমনিতেই পছন্দ করতে চালু করে দিয়েছে। রাজামশাই বলে এটা হয়তো একটা বেনিফিট আছে, কিন্তু একদিক দিয়ে প্রবলেমও আছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন রাজমশাই, কিন্তু অ্যাচারিতে কী হবে, প্রিন্স ক্যানিনের কি জিততে পারবে? ওটা তো অ্যাভয় ভালো, আমার মনে হয় না আপনাকে নিজের কানেকশান ইউজ করতে হয়। রাজমশাই বলে যে আমি জাস্ট জানি যে আমাদের এই রাজ্যের মধ্যে আমাকে জাস্ট পাওয়ার নিয়ে ভাবতে হবে, যে পাওয়ার কাছে থাকবে সে সাকসেস হবে। তো কাইন্ডনেসের মধ্যে আমার মনে হয় না আর কিছু পড়ে থাকবে, আর আমি ওকে আমার মন থেকে হেল্প করতে চাই, আমার প্লেস দিতে চাই। আর যদি এবার একটা মেয়ে হয়, ও যদি প্র্যাকটিসের মধ্যে জিতেও যায়, আমার মনে হয় না ওর স্ট্রেংথ আছে যেটা ও শ্যুট করতে পারবে এই কম্পিটিশানের মধ্যে। আর এই শ্যুট করার জন্য স্ট্রংনেস দরকার, যেটা ওর মধ্যে নেই। আর আমি রামেলকে অতটা ঠিকভাবে নিচ্ছি না, কারণ রামেলের আর প্রিন্স ক্যানিনের মধ্যে যার ডিসঅ্যাডভান্টেজমেন্ট বেশি সেই হবে রাজা। তুমি ইন্টেলিজেন্ট যে তুমি এই কথাগুলো বুঝে গেছো, বাট আমি জানি যে পাওয়ারের মূল্যটা কী, সেই জন্য আমি এমন কিছু মানুষকে হোপ দিতে চাই না যে পাওয়ারের ইটা বুঝবে না, পাওয়ারের টেম্পারেচারটা কতটা সেটাই জানে না। এটা শুনে তারা শুনতে থাকে। আর তখন রাজামশাই বলে এবার ট্যালেন্ট আছে এচআরিতে, বাট ও আর ফেন্সিতে বেশি কিছু করতে পারবে না, সেই জন্য। তো তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আমারও মনে হয় যে এইটা আপনার কথা মতন আমিও রাজি হচ্ছি, আর তাছাড়াও যাই হয়ে যাক না কেন আপনার উইসি জিতবে। তো এটা শুনে রাজামশাই খুশি আর বলে যে হ্যাঁ আমিও এই ভাবছি, আজকে দিনটা সত্যিই খুবই সুন্দর, যাই হয়ে যাক না কেন আমার এটাই জিতবে। তারপরে ক্যানিনকে দেখানো হয় যে প্রচুর চিন্তার মধ্যে থাকে কম্পিটিশান নিয়ে,
তো সে প্রচুর টেনশন করতে থাকে আর স্ট্রেস নিতে থাকে। তো তখনই তার বাটলার বলতে থাকে যে প্রিন্স ক্যানিন, আপনি এত চিন্তা করা বন্ধ করুন। আপনি চিন্তা করলে আপনাকে মেকওভার করতে হবে। আপনার দেখুন হেয়ারটা কত কিউট ছিল, কিন্তু কি হয়ে গেল? আপনি এত চিন্তা করা বন্ধ করুন, আমি আপনার জন্য টি বানাচ্ছি। তারপরে সেখানে চারাং আসে আর বলে যে কী ব্যাপার, তুমি ঠিক আছো? তো ক্যানিন তাকে দেখেই বুঝতে পারে যে সে কতটা চিন্তার মধ্যে আছে। তো চোরাং তাকে বুঝাতে থাকে যে এইভাবে চিন্তা করলে কিচ্ছু হবে না, তুমি আশেপাশে চারিদিকে দেখো আর স্ট্রেস নিয়ে বন্ধ করো। আমি রিয়েলি হোপ করছি যে তুমি জিতবে। তো চোরাংকে ক্যানিন হাক করে নেয়। তখনই তার পার্টনার তার জন্য চা আনে আর বলে যে এনাম, তুমি চিন্তা করো না, আর একটু কাম হয়ে যাও চা খেয়ে। কিন্তু তার হাত কাঁপতে থাকে, যেটা দেখে ক্যানিন বলে যে আমার মনে হয় আমার থেকে বেশি তুমি চিন্তার মধ্যে আছো। তো তার বাটলার বলে যে ও আমি এবার কী করবো, সব চা তো পড়েই গেল। ক্যানিন বলে যে এটাকে নিয়ে যাও, সব চা পড়ে গেছে। তো সে বলে যে আমি আরেকটা কাপ আনছি। তখনই সেখানে ক্যানিনের বাবা আসে আর বলে যে কী ব্যাপার, তুমি কি চিন্তা করছো ক্যানিন মাই ডিয়ার? ক্যানিন বলে যে বাবা আমি জানি না আমি কী করবো, বাট আমার প্রচুর চিন্তা লাগছে। তার বাবা বলে যে এই সময়ে তুমি যাই হয়ে যাও না কেন, তুমি আমার কাছ থেকে যতটাই ভালোবাসা পেয়েছো, আমি জানি যে আমি তোমাকে 22 বছর আগে ভালোবাসতাম, কিন্তু এখন আলাদা। এখন আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি, সেই জন্য আমার কাছে তোমার ফিলিংসগুলো ম্যাটার। সেই জন্য তোমাকে যদি কিছু জিনিস আনফেয়ার করে তো তুমি সেটা করো না। তুমি যে স্ট্রং থাকো আর ডাইনেফেন্ট থাকো, তোমাকে নিজেকে প্রুভ করতে হবে, তবেই তুমি সব কিছু চেঞ্জ করতে পারবে। এটা শুনে ক্যানিন প্রচুরই নিজেকে স্ট্রং ফিল করে আর বলে যে থ্যাংক ইউ ফাদার, আমার রিজনগুলো বোঝার জন্য আর আপনার রিজনগুলো আমাকে বোঝানোর জন্য আমি প্রচুরই গ্রেটফুল যে আপনি আমাকে বুঝতে পেরেছেন। তো তার বাবা বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার সবসময় পাশে আছি, তো তুমি চিন্তা করো না, যাই হয়ে যাক না কেন তোমাকে এবার রেডি হতে হবে কম্পিটিশনের জন্য। তারপরে কম্পিটিশনের দিন দেখানো হয়, যেখানে রয়্যাল কম্পিটিশনের রাউন্ড 1 চালু হয়ে যায়। আর এই রাউন্ড 1 ছিল এলএমের মধ্যে, যেখানে 3 মান্থের মধ্যে কম্পিটিশানটা শেষ হবে আর এনকাউন্টার হবে, যেটা হচ্ছে ফাইনালি ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে রয়্যাল কম্পিটিশানে। আর এই রয়্যাল কম্পিটিশানের রুল সবাইকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে পাবলিক ওপিনিয়নটাও ম্যাটার করে এই রয়্যাল কম্পিটিশানের মধ্যে। তো এই রয়্যাল কম্পিটিশানের ফার্স্ট রাউন্ড হবে কোশ্চিনের আনসার দেওয়ার মধ্যে। তো সেখানে বলা হয় যে 3জন রাজা আর রাজকুমারী আসবে আর তারা কোশ্চিনের আনসার দেবে। আর এখানে অনলাইন থেকে পাবলিকরা ভোট করতে পারে সবাইকে। তখনই দেখানো হয় যে ক্লাবিনকেও দেখানো হয় যে ওখানে বসে থাকে আর সেও এখানে সাপোর্ট করতে এসেছে। জয়কে দেখানো হয় যে বসে থাকে তার ফ্রেন্ডের সঙ্গে আর ভাবতে থাকে যে বাও ফাইনালি কম্পিটিশান চালু হয়ে গেছে, আর এই কম্পিটিশান শেষেই বোঝা যাবে যে কে আমাদের নেক্সট প্রিন্স হবে। সত্যি আমরা প্রচুরই এক্সাইটমেন্ট হচ্ছে যে কে হবে, আমি এটা ভাবতেছি। তার ফ্রেন্ডরা বলে যে এটা ম্যাটার করে না, যেই হোক না কেন, সে কি আর আমাদের এই অবস্থা বুঝবে? তো জয় বলে যে হ্যাঁ তো ঠিকই বলেছে, আমাদের ইস্যুসগুলো সলভ হলেই আমাদের ঠিক আছে। তার ফ্রেন্ডরা বলতে থাকে দিনের শেষে সেই আমার দিকেই হ্যান্ডেল করতে হবে না আমার শিশু। তো জয় বলে যে তোর মনে হয় কী মনে হয়? আমার মনে হয় তো এরকমই হবে। তখন সে তার বোনকে দেখতে পায় আর বলে যে তোমার কি জল চাই? তার বোন বলে যে না না কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে এনজয় করো। তখনই তার ফ্রেন্ডরা তাকে বলে হেই হেই জয় দেখ, এই ছেলেটাকে তুই চিনিস না, এ তো ক্ল্যাবিন। আর ক্ল্যাবিন দেখ রয়্যাল প্রিন্স হয়। যেটা দেখে জয় পুরো শকড হয়ে যায় আর বলে যে কী, ও একজন রয়্যাল প্রিন্স? তার ফ্রেন্ডরা বলে যে বাও সিরিয়াসলি, আমরা তো জানতামই না যে তুই একজন রয়্যাল প্রিন্সকে আমাদের এর মধ্যে এনেছিলিস। এটা শুনে জয় বলে যে আমিও জানতাম না। সে শকড থাকে যে ও একজন প্রিন্স হয় বলে। তো সেই জন্য সে পুরো শকডনেস, সে পুরো ওখানে চ্যাসু হয়ে থাকে আর বলে যে কী ব্যাপার, তুই রয়্যাল প্রিন্সকে আমাদের পোটেস্ট হিসাবে এনেছিলিস? আর তার বোন বলে যে আমার মনে হয় জয় এক্ষুনি জানতে পেরেছে, ও জানতো না। এটা শুনে সে শকড হয়ে যায়। আর এখানে ক্লাবিনকে দেখানো হয় যে তাকে মেসেজ করতে থাকে। আর এখানে কম্পিটিশানের সিন দেখানো হয়, যেখানে রাজামশাই বলে যে ঠিক আছে এবার কম্পিটিশান চালু করো, আমি কম্পিটিশান চালু করার ডিসিশন দিচ্ছি। তো দেখানো হয় যে সবাই মিলে বলতে থাকে, আর যেখানে অ্যাঙ্কার বলতে থাকে যে পাবলিক অনলাইন ভোট করতে পারবে। আর পাবলিক ভাবে যে এটা কি সত্যি, আমরা ভোট করলে এটা জাজ হবে? কে জানে বিহাইন্ড দ্য সিনে কী হবে। তারপরে দেখানো হয় রাজামশাই যখন কম্পিউটার স্টার্ট করার কথা বলে, তো সবাই তাকে দাঁড়িয়ে রাজামশাইকে সম্মান জানায়। আর রাজামশাই তারপরে বলে দেয় যে তোমরা এবার কম্পিটিশান স্টার্ট করতে পারো, অফিসিয়ালি ওপেন করে দাও। তারপরে দেখানো হয় যে স্টেজের মধ্যে তারা 3জন চলে আসে, রামেল এভা আর প্রিন্স ক্যানিন। যেটা এসে ফার্স্ট কোশ্চিন করা হয় রামেলকে, কোশ্চেনের আনসার দেওয়া হবে। প্রিন্স রামেল কোশ্চেনের আনসার দেবে। তো প্রিন্স রামেলকে স্টেজে ডাকা হয়। তো তিনি স্টেজে আসেন আর তার ফার্স্ট কোশ্চেন ছিল যে তাকে ফার্স্টেই কোশ্চেন করা হয় যে যদি তোমাকে আইডেন্টিফাই করা হয় যে লং স্ট্যান্ডিং ইস্যুস উপরে ন্যাশনালে, তো তুমি কোনটাকে চোখের দিকে দেখবে? আর যদি কোনোভাবে তুমি ফেল হয়ে যাও এটার অ্যাড্রেস দিতে, তো তুমি কি করবে? তো এটা শুনে রাজামশাইয়ের তখন একটু সফটওয়্যার বলে যে এই কোশ্চিনটা কেন এসেছে, হ্যাঁ এরকম কোশ্চিন কেন দিচ্ছে? তার সেক্রেটারি বলে যে আমার মনে হয় ম্যাজিস্ট্রি কিছু ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি ঠিক করছি। বাট রাজামশাই বলে এখন আর ঠিক করে লাভ নেই,
তুমি ছাড়ো, এরপর থেকে যেন না কোনো কিছু গন্ডগোল হয়, তুমি ভালোভাবে ধ্যান রাখো কম্পিটিশনের মধ্যে। তো তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ঠিক আছে রাজামশাই। তারপরে রামেলকে দেখানো হয় যে কোশ্চেনে আনসার দেয় যে সব ইস্যুস ইন এমএলইর ম্যাটার নিয়ে আমাদের ডেভেলপ করা উচিত আর অ্যাড্রেস করা উচিত। যেটা সবচেয়ে বেশি আমাদের ধ্যান দেওয়া উচিত, যে রিজনের উপরে আমাদের চুজ করা উচিত ফ্যামিলি রিলেটেড ইস্যুস। কারণ আমার মনে হয় ফ্যামিলি রিলেটেড ইস্যুস নাম্বারটা বেশি আছে, আর আমার মনে হয় এটার দিকে ধ্যান দেওয়া উচিত। যাই হয়ে যায় না কেন 4-5 রিপোর্ট কার্ড কেস এসেছে এই ব্যাপার নিয়ে, আর এই ব্যাপার নিয়ে প্রচুর স্ট্রিক্টলি ব্যবহার করা উচিত। আমার মনে হয় মানুষকে বোঝা দরকার যে কখনো কখনো কোনো মানুষের ডোমেস্টিক ভায়োলেন্স, মারধর বা তাকে মেন্টালি টর্চার করা বা তাদের বাচ্চার দিকে চিলড্রেনের দিকে অ্যানিমেলের মতো ট্রিট করা, এমনকি তার দিকে বডি আর মাইন্ডকে এমনভাবে ট্রিট করা যাতে তারা স্টুপিড কাজ না করে, এগুলো ঠিক নয়। সে নিজের কথাই বলতে থাকে কারণ তার ফ্যামিলি তাকে এইভাবেই ট্রিট করেছে। যাই হয়ে যাক না কেন, সে তাকে যেইভাবেই ইমেজিন করুক না কেন, এইসব কিছু সেই ব্যক্তির ব্রেনের উপরে চাপ আসে। এইভাবে জেনারেশন যদি এইভাবেই চলতে থাকে তাহলে মানুষের থট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তারা নিজেকে কখনো চেঞ্জ করতে পারবে না, আর সারা জীবন চুপই রয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় এই জিনিসটাকে চেঞ্জ করা উচিত, জেনারেশন অফ পেনকে বদলানো উচিত। আমার মনে হয় এই ড্যামেজ অফ কনফিডেন্স নিয়ে মানুষ নিজে থেকে অনেক কিছু টর্চার করতে থাকে। তো সেই জন্য এইসব আইসোলেট করে সোসাইটিকে চেঞ্জ করা উচিত, আর আমাদের এমন পার্সন আর চার্জ করা উচিত যে এইসব দিকটা বেশ সেলফ প্রোভাইড করবে আর নিজেকে পাস্ট আর ফিউচারকে ট্রুলি বিলিভ করবে। আমি বিশ্বাস করি যে আমাদের এই জেনারেশনে এই ফিউচারে বাচ্চাদের ন্যাশনালিটির ব্যাপারে ভাবা দরকার, কারণ এইভাবেই আমরা আমাদের জেনারেশনকে চেঞ্জ করতে পারবো আর সব কিছুকে বদলাতে পারবো। আর এই ইস্যুসটা নিয়েই আমি বেশি মাথা ঘামাচ্ছি। তো তারপরে তাকে সবাই থ্যাঙ্কস বলে তার আনসার দেওয়ার জন্য। তারপরে অ্যাঙ্কার বলে যে এবার আমাদের প্রিন্সেস অ্যাবা কোশ্চেনের আনসার দেবে। তো অ্যাবা স্টেজের মধ্যে চলে আসে, তাকে জিজ্ঞাসা করে তুমি যদি একটা ল চেঞ্জ করতে পারো এমএলইর মধ্যে, তাহলে তুমি কোন লটা চেঞ্জ করবে রয়্যাল হাইনেস? এটা শুনে অ্যাবা বলে আমি জেনারেশন ল অফ ন্যাশনাল হবে রাইট ম্যানেদের উপরে যে অধিকার থাকে সেইটা চেঞ্জ করতে চাই। আমি চাই যে শুধু ছেলেরা নয় মেয়েদের উপরেও অধিকার থাকুক, কারণ আমি চাই যে শুধুমাত্র ছেলেরাই ডিভোর্স দেবে এটা নয়, ম্যারেজ যেমন ইকুয়ালিটিভাবে যে করা হয় সেরকমই সবাইকে ভাবতে হবে যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে আলাদা কোনো কোশ্চেন নেই। সবাইকে এইটা কোশ্চেন করা বন্ধ করতে হবে যে একটা মেয়েকে সবসময় ভিতরে থাকতে হবে, মেয়েকে শুধু টর্চার করা হবে, একটা মেয়ের উপরেই শুধু ল চলবে, এটা উচিত নয়। এই লটাকে আমাদের চেঞ্জ করা উচিত। পলিটিক রিজনেও যদি মেয়েরা নামতে চায় তাহলে তার দিকে নামতে দেওয়া উচিত। আমাদের এই ট্রেডিশনালটাকে বা এই জেনারেশনটাকে প্রোভাইড করতে হবে আর এইভাবে প্রমোট করতে হবে যাতে পলিটিক্স বা হোক বা নর্মাল হোক বা গভর্নমেন্ট হোক বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনই হোক, মেয়েরাও যেন সমান স্বভাব পায় আর সব কিছুতে যেন মেয়ের দিকে সমানভাবে জেন্ডার বেসিক না করে মেয়ের দিকে যেন সমান সম্মান দেওয়া হয়। আর যেটাতে শুধু ছেলেরা কাজ করতে পারবে সেই জায়গাতে শুধু মেয়েরাও যেন কাজ করতে পারে। এইভাবে আমাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত আর এই লিগেলটাকে চেঞ্জ করা উচিত। মেয়েদেরও সব কিছুতে প্রোটেক্ট করা উচিত, তাদেরও রাইট আছে। আর এটাই আমার আনসার। থ্যাংক ইউ। আর তার কথাতে সবাই খুশি হয় কারণ সে খুবই ভালো কোশ্চেনের আনসার দিয়েছিল। তারপরে প্রিন্স ক্যানিনের টাইম আসে, প্রিন্স ক্যানিনও উঠে পড়ে আর তাকে বলায় তোমাকে যদি একটা অপরচুনিটি দেওয়া হয় যে তুমি কীভাবে তোমার এই স্টেটটাকে রেকমেন্ড করবে আর তুমি তোমার অ্যালুমির সব কিছু কীভাবে বোঝাতে চাইবে, তো তুমি কি করতে চাও? তখনই প্রিন্স ক্যানিন বলে যে আমি আমার ন্যাশনালিটি, অ্যালুমি, কালচার, ফাংশন সব কিছুকে বিশ্বাস করি আর সব কিছুকে ভালোবাসি। এখানের এক্সাইটিং ব্যাপার আছে, এর প্রত্যেকটা রাজ্যের মধ্যে আলাদা আলাদা জিনিস আছে আর আলাদা আলাদা ইস্যুস আছে। আর এখানে ফুড, কালচার, ট্রেডিশনাল সব কিছু গ্রেট আর সব কিছু খুবই সুন্দর। এখানে সফট পাওয়ার, গোবার স্টেজ সব কিছু খুবই সুন্দর। আর এইটা দেখে ক্যানিনের যে পালিত বাবা সে খুব খুশি হয়। আর চরাঙের ফ্রেন্ড বলে যে তুমি সত্যি ওকে খুব ভালোভাবে মানুষ করেছো আর খুবই ভালো শিক্ষা দিয়েছো, ও সত্যিই খুবই ভালো, তুমি ওকে খুব মিস করছো তাই না? তো সে বলে যে হ্যাঁ। তারপরে প্রিন্স ক্যানিন বলতে থাকে যে অ্যালুমির মতন এমন এক জায়গা যেখানে রাইজেনের মধ্যে 4জন ইউনিক রাজারা আছে আর তাদের আলাদা আলাদা চাম আছে। আমি পার্সোনালি লাভ করি বুজং সুইটের সিটিকে, কারণ ওখানে যে হিস্টোরিক্যাল রুটসগুলো আছে ওগুলো খুবই সুন্দর। আর আমি আরও ভালোবাসি ডেভিড স্মিথের নাইট লাইফকে। ওখানের জয় আর সিটির মধ্যে এতই সুন্দর যে ওখানে ভিউটাই দেখতে আলাদা রকম হয়ে যায়। আমি সত্যি ভালোবাসি ওখানে যেভাবে মানুষের দিকে ওয়েলকাম করে আর মানুষরা কত ফ্রেন্ডলি সবার সঙ্গে, এটা আমার খুবই পছন্দ ওই জায়গাটার মধ্যে। আমার মতো প্রিন্স যে কিছুই জানতো না সে এরকম জায়গায় এসে খুবই পছন্দ। আর আমার মেগানের
সমুদ্রটা খুবই সুন্দর লাগে, যেটা খুবই সুন্দর আর বিউটিফুল, যেটা আমার মনকে পুরো ছুঁয়ে গিয়েছিলো। আর সবচেয়ে আমার যেটা হার্টকে টাচ করেছে সেটা হচ্ছে অ্যাভাথিন্টের লাইটিংয়ের ফেস্টিভ্যাল। এটা সত্যি দেখে আমার খুবই ভালো লেগেছে যে ওখানের মানুষের লাইফ, কাজের ব্যস্ততার মধ্যেও তাদের ইকোনমিকে ফলো করেছে আর এমনকি তাদের কালচারকে এখনও মেনটেন করে রেখেছে। আর এই সব মিলেই অ্যালুমি থেকে আমি এই সব কিছু জানতে পেরেছি যে এই দুনিয়ার মধ্যে এই সব কিছু মিশে এই ন্যাশনালিটির মধ্যে কতটা সুন্দর বানিয়েছে, এখানে মানুষকে কীভাবে ওয়েলকাম করে। আর এখানে আমরা আরও ভাবে ভিজিটরদের জন্য আরও সুন্দর জায়গা খুলে দিতে পারি। আর এইভাবে আমরা আমাদের লোকাল কালচারকেও প্রমোট করতে পারি। আর এইভাবে মানুষ জানতে পারবে যে আমাদের এই রিমুভ কমিউনিটির পিছনে কত কিছু আছে। আর এইভাবে তারা সবাই সাপোর্ট করবেন একে অপরকে। আর যেটা আমার সত্যি মনে হয় যে একসঙ্গে মিলে সব কিছুকে বদলানো যায়। আর এই সব কিছুর মধ্যে আমার মনে হয় একটা ইকোনমিক স্ট্র্যাটেজিও থাকা উচিত। ফার্স্ট অফ অল আমাদের সেই সব জিনিসকেও ম্যাটার করা উচিত যেগুলো হচ্ছে প্রবলেমেটিক হয়, যেমন ডাস্ট পলিউশন নিয়ে অ্যাবাসিন্থের মধ্যে এই প্রবলেমটা অনেক দিন ধরেই চলছে। আর আমার মনে হয় এই কয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। রাজামশাই এই কথাটা শুনে একদমই ভালো লাগে না, যেখানে কেন বলতে থাকে যে এই প্রবলেমের সলভটা আমাদের তাড়াতাড়ি করা উচিত। আমাদের এই ইকোনমিটাকে আরও সুন্দর বানানোর জন্য, আমাদের গ্রো করার জন্য একসাথে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আমাদের ন্যাশনাল কোয়ালিটি অফ লাইফ নিয়েও ভাবা উচিত। আর থ্যাংক ইউ বলে সে তার স্পিচ শেষ করে দেয়। আর যেটাতে ক্যানিনের স্পিচে সবাই হাততালি বাজায় আর তাকে সবাই মিলে চেয়ার আপ করে আর বলে যে বাও ক্যানিন তুমি খুব ভালোই করেছো। তারপরে দেখা না যে অ্যাঙ্কার বলতে থাকে যে তাহলে এবার বোটিং চালু হয়ে গেছে, সব রাজা রানীরা তাদের কোশ্চেনে আনসার দিয়ে দিয়েছে এবং বোটিং লাইনে এবার সবাই পাবলিক নিজে থেকে ভোট করতে পারে আর যাকে পছন্দ তাকে ভোট করুন। এইভাবে দেখানো হয় যে পাবলিক ভাবতে থাকে যে কাকে চুজ করবে। সবার আনসার খুবই ভালো ছিল, যেখানে জয় আর তার ফ্রেন্ডরা বলতে থাকে প্রিন্স ক্যানিনের আনসারটা সত্যিই খুবই ভালো ছিল, কারণ উনি এত পাওয়ার নিয়ে ভেবেছেন যে সব মানুষের পাশে থাকার কথাও ভেবেছেন। তো জয় বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমিও গ্ল্যাড এটা নিয়ে। তারপরে দেখানো যে পাবলিক ভাবতে থাকে যে প্রিন্স ক্যানিন সত্যিই প্রচুরই ভালোভাবে কথা বলেছে, কিন্তু অ্যাবাও মেয়েদের ব্যাপার নিয়ে বলেছে আর এটা দিয়ে অ্যাবাকেও ভোট করা উচিত। তারপরে তারা এরকম কথা বলতে থাকে। আর যেখানে বলতে থাকে রামেল তো ঘরের মেয়েটা নিয়ে বলেছে, তার মানে উনি ঘরের প্রবলেমগুলো বুঝেছেন। তারপরে তারা ডিসাইড করে কে কাকে ভোট করবে, তারপরে সবাই সবাইকে ভোট করে দেয়। আর ফাইনালি ভোটিং শেষ হয়ে যায় আর অ্যাঙ্কার অ্যানাউন্স করে যে ফাইনালি ভোট শেষ হয়ে গেছে, এবার আমরা জানতে পারবো যে এই রাউন্ডে ফার্স্ট কে জিতেছে। তো আমি এবার অডিয়েন্সের ভোটগুলোকে কাউন্ট করছি আর তারপরে বলছি যে কে রেজাল্টে কে জিতেছে। তারপরে দেখা নাই যে ভোট কাউন্ট করা হয় আর রামেল জিতে যায়, যেটা দেখে রাজামশাই তো একটুও খুশ হয় না, কারণ রামেল কী করে জিতে যেতে পারে। সে ভেবেছিল যে প্রিন্স ক্যানিনই জিতবে। তো সবাই তাকে কংগ্রাচুলেশন তো জানায়, কিন্তু আর একটু শক্ট থাকে। ক্যানিনও এমনকি শক্ট হয়ে যায় যে কী করে রামেল জিততে পারে, আর অ্যাবাও শক্ট হয়ে যায় যে ও কী করে জিতে গেল। তো সেই জন্য সে শক্ট হয়ে যায়। বাট অ্যাঙ্কার তো তাদের জিতের ইটা অ্যানাউন্স করেই দিয়েছে। আর এখানে সবাই মিলে রামেলের বাবাকে কংগ্রাচুলেশন জানায়, যেহেতু সে জিতে গেছে তো সেই জন্য তো সে তাকে থ্যাঙ্কস বলে দেয়। আর তারপরে দেখানো হয় যে কেউ কেউ খুশি হয়, কেউ কেউ খুশি হয় না, আর এটা নিয়েই সবাই চলতে থাকে। তারপরে ক্যানিন এবার যেতে থাকে, তখন রামেল পিছনে আসার বলে যে হেই ভাই কোথায় যাচ্ছ, আমার মনে হয় না তোমার আমাকে পাবলিক সাপোর্ট দেখানো উচিত। আমি যেহেতু জিতেছি তো তোমার কি মনে হয় তুমি আমার আনসারগুলো ভালো লেগেছে আমি যখন জিতলাম। এটা শুনে অ্যাবা বলে যে তুমি এরকম সাউন্ড করা বন্ধ করো। রামেল বলে যে তুমি আমাকে ইনসাল্ট করা বন্ধ করো, ঠিক আছে, এত হার্টস হওয়ার দরকার নেই আমার সাথে। রামেল বলে যে আচ্ছা তুমি এটাকে কি বলবে, আমি জিতেছি তো তোমার আমাকে কংগ্রেচুলেশন জানানো উচিত নয়। তো ক্যানিন তার কথা শুনতে থাকে। অ্যাবা বলে যে তুমি এই কম্পিটিশানটা জাস্ট ফার্স্ট রাউন্ড জিতেছো, তা এত উড়ার কোনো দরকার নেই, ঠিক আছে, এখনও অনেকগুলো রাউন্ড বাকি আছে, তো এটা নিয়ে এত ভেবো না। তো রামেল বলে যে ইনফ্যাক্ট তোমাদের বলা উচিত যে আমার আনসারটাকে সবাই পছন্দ করেছে। তো ক্যানিনও বলে যে সত্যি কথা বলতে তুমি কোনো সলিউশন দাওনি, আমি ন্যাশনাল ইস্যু নিয়ে সলিউশন দিয়েছিলাম, আর মানুষ যেটা বেশি ইন্টারেস্ট নেয় সেটার ব্যাপারে তুমি কিছু বলোই নি, তোমার তো কনসোলেশন দরকার আমার মনে হয়। তো অ্যাবা বলে যে হ্যাঁ আমারও মনে হয়, আমিও এটাতে এগ্রি। তো রামেল বলে যে ও তোমরা দুজন এখন একসঙ্গে মিলে গেছো আমার বিরুদ্ধে। তো ক্যানিন বলে যে আমরা দুজন কখনোই একসঙ্গে মিশিনি, আর তাছাড়া তুমি সারা জীবনই আমাদের রাইভেলই ছিলে। এটা শুনে তো রামেল রেগে যায়, বলে যে ঠিক আছে নেক্সট রাউন্ডে দেখা হবে বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে অ্যাবা তাকে বলে যে তুমি সত্যি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি ট্রুলি অ্যাডমায়ার করি যে তুমি যেভাবে এই সিটির ন্যাশনালিটির ব্যাপারে বললে, আমার তোমার আনসারগুলো খুবই ভালো লেগেছিলো, কিন্তু সত্যি কথা বলতে এই কম্পিটিশানের মধ্যে আমি হারতে চাই না। তো এটা শুনে ক্যানিন বলে যে তোমার ভয়েসও প্রচুরই পাওয়ারফুল ছিল, আর আমার খুবই ভালো লেগেছে যে তুমি যেভাবে ল নিয়ে প্রশ্ন তুলেছো, আর এটা সত্যি
ট্রুলি গ্রেটফুল। এটা শুনে এবার বলে যে ঠিক আছে, তাহলে নেক্সট কম্পিটিশানে আমি আরও চেষ্টা করব জেতার জন্য, কারণ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, আর আমি কাউকে আমাকে হারাতে দেবো না। তো এটা শুনে ক্যানিন বলে যে ঠিক আছে, নেক্সট কম্পিটিশানে দেখা যাবে। তো এবার বলে যে ঠিক আছে, তাহলে নেক্সট রাউন্ডের জন্য আমিও প্রিপেয়ার হয়ে যাচ্ছি, নেক্সট টাইম আমরা দুজন আরও হাড্ডাহাড্ডি লড়াই করবো, ঠিক আছে, আমি তো হারছি না এত তাড়াতাড়ি, বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে ক্যানিন চ্যানাকে জিজ্ঞাসা করে যে আমি কি রমেলের ওয়ার্ডগুলোকে ভালোভাবে বলেছি? তো সে হ্যাঁ বলে। তারপর রমেলের বাবা আসে, আর যেখানে রমেল খুশি হয় বলে যে বাবা তুমি দেখছো আমি জিতে গেছি, তুমি হ্যাপি নয়? এটা তো শুরু, আমি জিতে গেছি। তো তার বাবা বলে বাস তুমি এইটুকু দিয়ে খুশি হয়ে গেছো? তোমার কি মনে হয় তুমি নিজের হাতে জিতেছো? আমি তোমাকে জিতিয়েছি, তুমি ইম্যাজিনও করতে পারবে না আমি তোমার জন্য কী করেছি। তারপরে পাশের সিন দেখানো হয় যেখানে সেই গার্ডটা বলে দিয়েছিল যে রাজামশাই রমেলকে মারার চেষ্টা করেছিল। তো তখনই রমেলের বাবা বলে যে এই রাজামশাইটা আমার ছেলের সঙ্গে মেসআপ করছে, যাই হয়ে যাক না কেন আমি প্রিন্স ক্যানিনকে জিততে দিতে পারি না, আমাকে আমার ছেলেকেই জিতাতে হবে, রমেলকে জিতাতে হবে, রমেলকে রাজার পজিশানে বস করাতে হবে, তার জন্য যা করতে হয় করতে হবে। তারপরে দেখানো যে রমেল বাবা তার সেক্রেটারিকে বলে যতই রিস্ক হোক না কেন তোমাকে পাবলিক ভোটকে করতে হবে আর রমেলকে জিতাতে হবে। তার সেক্রেটারি বলে কিন্তু এটা তো হাই রিস্কে হয়ে যাবে রাজামশাই বলে যে আমি এসব জানতে চাই না, তুমি যা হোক করো আর রমেলকে জিতাও, আমি চাই যে ও জিতে যায়। তারপরে দেখানো যে রমেল বলতে থাকে যে তোমাকে আমি জিতিয়েছি, এসব কিছু আমার সেট আপ, তুমি নিজে থেকে কখনোই জিততে পারতে না, বুঝতে পেরেছো? তো আমি তোমাকে হেল্প করেছি জিতার জন্য, এটা তুমি সারা জীবন মনে রাখো, আর তোমাকে সবসময় টপে আসতে হবে, নেক্সট বার আমি কোনো রকম মিস্টেক অ্যালাউ করবো না, এটা তুমি মাথায় নিয়ে নাও, বুঝতে পেরেছো রমেল? তো রমেল বলে যে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি, তুমি যেটা বুঝাতে চাইছো। তারপরে আমাদের সিন দেখানো যেখানে জয়া তার সিস্টার এক জায়গায় ঘুরতে থাকে, আর তার বোন বলে যে কী ব্যাপার তুই এত স্যাড কেন, আমি তোর সঙ্গে বাইরে এসেছিলাম। তো এটা শুনে জয় বলে যে আমার ফ্রেন্ডরা প্রচুর চেল্লাচ্ছিলো তাই না, সেই জন্য তুমি ওখানে থাকছিলে না, এটা প্রচুরই আনোয়িং তাই তো। তার দিদি বলে যে কোনো ব্যাপার না, আসলে সত্যি কথা বলতে কখনো কখনো আমাদের ঘরটা মনে হয় যেন চুপচাপ, যখন তোর ফ্রেন্ডরা আসে আমার ভালো লাগে, অ্যাকচুয়ালি ওরা যখন ফান করে না আমার ভালো লাগে, যে মনে হয় যেন এই কোয়াইট প্লেসটার মধ্যেও ঘর মনে হয়, আর সবাই মিলে এসে হইচই করলে আরও ভালো লাগে। আচ্ছা তুই এইসব কথা ছাড়, আমি যেই জন্য তোকে বাইরে এনেছি আমি তোর মুড ঠিক করার জন্য এনেছি, তুই তোর মুড খারাপ করছিস তাই না, কারণ তোর ফ্রেন্ডের জন্য, আমি তোর জন্য এখানে হাঁটতে এসেছি, আমার জন্য নয়। তো জয় বলে কী বলছোটাকে তুমি? তখনই জয়ের ফোনে ক্ল্যাবিনের মেসেজ আসে যে আমরা দুজন কি কথা বলতে পারি। তার দিদি বলে যে ও প্রিন্স ক্যাবিন তোকে SMS করছে তাই তো, তুই ওর সঙ্গে কথা বলছিস না কেন, তোদের যা ম্যাটার সেটাকে ডিসকাস করে নে না, মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়তে দেওয়া উচিত নয়। তো জয় বলে যে না আমি ওনার সঙ্গে কথা বলতে চাই না। তার দিদি বলে যে কেন কথা বলতে চাইছ না, তুই যদি না কথা বলিস কোনো কিছু সলভ হবে না, কথার মাধ্যমে সব কিছু সলভ হবে, তো তোকে আগে কথা তো বলতেই হবে। কিন্তু জয় তার সঙ্গে কথা বলতে চায় না। তার দিদি তাকে বুঝায় যে তুই যদি না কথা বলিস সলিউশন কিছুই হবে না, মঞ্চ এই ম্যাটারটা আরও বেড়ে যাবে। তো জয় বলে যে আমার তো মনে হয় না আমার কথা বলেও কিছু ম্যাটার সলভ হবে। তার দিদি বলে যে জয় তুই ভেবে দেখ, তুই যদি না কথা বলিস তো তুই ওকে ডাইরেক্ট বলে দে যে তুই ওর সঙ্গে কথা বলতে চাস না, তুই যদি না ডাইরেক্ট বলিস তাহলে ও বারবার চেষ্টা করবে তোকে ফোন করে ডিস্টার্ব করার, তো সেই জন্য আমার মনে হয় তো ডাইরেক্ট বলে দেওয়া উচিত। জয় বলে যে তোমার কি মনে হয় ওনার মতন একজনকে আমি বলতে পারবো যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, এই কথাটা বলে আর সোজা হবে? তার বোন বলে যে কোনো ব্যাপার না, আমি তোকে সাপোর্ট করি, আর যাই হয়ে যাক না কেন লাইফ এইরকমই, আর তোকে সেগুলোকে অনেক মানুষের সঙ্গে দেখা করার সুযোগও পাবি, আবার কখনো কখনো এতটাই সময় কম থাকবে যে কারোর সঙ্গে লাস্ট দেখা করারও চান্স পাবি না, তো আমার সেই জন্য মনে হয় তোর কথা বলা উচিত। তারপরে জয়কে দেখানো যে ঘরে বসে থাকে, তখনই ক্লাবিনে আসে আর বলে যে জয় আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। জয় সেখানে অনলাইনে তাদেরই ভিডিও দেখতেছিল কম্পিটিশানে, যখন সে ভিডিও দেখতেই ছিল তো ক্ল্যাবিনে আসাতে সে এডিট করতে থাকে, আর মানে তাকে যেন নোটিসও করে না, কিন্তু ক্ল্যাবিন যখন আসে যে সেটা দেখে জয় তার দিকে তাকিয়ে থাকে। ক্ল্যাবিন বলে যে জয় প্লিজ আমার কথা শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি কি উপরে আসতে পারি তোমার ঘরে? তো জয় তাকে আর কিছু বলে না, সে ভিতরে চলে আসে। তারপরে সে তার বোনের কথা জিজ্ঞাসা করে, তো জয় বলে যে সে রুমের ভিতরে আছে। তখন ক্ল্যাবিন বলে যে আমি কি এখানে বসতে পারি? তো জয় তাকে হুঁ বলে দেয়। তো ক্ল্যাবিনও ওখানে বসতে পারে। তারপরে সে জয়কে বলে যে আমি তোমাকে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো এক্সপ্লেন করতে এসেছি। তো জয় তাকে বলে যে কোন মিসআন্ডারস্ট্যান্ডিং? তো আমি তো তোমাকে এরকমভাবে কথাও বলতে পারি না তাই না, আমার তো এবার তোমাকে সম্মান দেওয়া উচিত মিস্টার প্রিন্স। তো এটা শুনে ক্ল্যাবিন বলে যে তুমি এরকম করো না, তুমি যেরকম নর্মালি কথা বলতে সেরকমভাবে কথা বললো। তো জয় বলে আমি এটা করতে পারবো না রয়্যাল হাইনেস। তো ওখানে ক্ল্যাবিন বলে যে তুমি এরকম করছো কেন, তুমি আমার কথা শুনছোই না, তুমি প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে অনেক দিন আগেই বলতে চেয়েছিলাম আমার সত্যি পরিচয়টা, কিন্তু আমার কাছে সময়ই পাইনি ঠিক করে তোমাকে এক্সপ্লেন করার। জয় বলে যে আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি সময় পাওনি, তোমার সঙ্গে আমার দেখা হওয়া থেকে তুমি আমাকে কখনো সত্যি কথা বলোই নি। ক্ল্যাবিন বলে আমি তোমাকে সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু
তুমি সময়ই দাওনি। তো জয় বলে আমি এতটাও ডিজার্ভ করি না যে তোমার মুখ থেকে সত্যিটা জানতে পারি। তো ক্ল্যাভিন বলে প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, ফেস্টিভ্যালের দিনও বলতে চেয়েছিলাম। তখন দেখানো হয় যে জয়ের কানে ক্ল্যাভিন বলেছিল যে এই প্রোটেস্টের পর আমাদের কথা বলা উচিত। তো জয় বলে যে আচ্ছা ঠিক আছে কথা হলো, কিন্তু তাদের কথা হয় না। তো ক্ল্যাভিন বলে সেদিনকে আমি তোমাকে বলতেই চেয়েছিলাম যে আমি কে হই, কিন্তু তোমার কাছে সময় ছিল না। আর আমি তোমার কাছে এখানে এসেছি ক্ষমা চাইতে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমার কাছে ফেয়ারওয়েলও চাইতে এসেছি, কারণ আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে, আমাকে আমার বাবা ডেকেছে। তো এটা শুনে জয় রেগে যায় আর বলে যে সরি, তোমাকে সরি বলতে হবে না, তোমাকে সরি বলে কিছু হবেও না। কিন্তু ক্ল্যাভিন তাকে আবার সরি বলে, কিন্তু জয় বলে যে তুমি সত্যি চলে যাও, আর তাছাড়াও তোমার সরি আমি অ্যাকসেপ্ট করছি না। তো আমার মনে হয় আমাদের আর দেখা করা উচিত নয়, তো তুমি এখান থেকে চলে যাও রয়্যাল হাইনেস। কিন্তু ক্ল্যাভিন তো যায় না। তো এটা দেখে জয় রেগে যায় আর বলে যে আমি বলছি তো তুমি এখান থেকে চলে যাও। তো ক্ল্যাভিন ওখান থেকে চলে যায়। তারপরে কম্পিটিশনের দিন দেখা নেয়, যেখানে এবার কাছে তার বাবা এসে বলে যে হেই, তোমাকে অ্যাচেরি কম্পিটিশনের মধ্যে জিততেই হবে। তুমি জানো রমেলের বাবা কি করেছে? আমি আমার ফোর্সের মাধ্যমে খবর পেয়েছি যে রমেলকে জিতানোর পিছনে তার বাবার হাত। তো এটা শুনে তো সে শকড হয়ে যায়, আর তার বাবা বলে যে যাই হয়ে যাক না কেন, জিতার জন্য তোমাকেও সব কিছু মেথড ইউজ করতে হবে। আমি সত্যিই চাই যে তুমি জিতো অ্যাবা, তোমাকে সব কিছু করতে হবে যাতে তুমি জিততে পারো। তো অ্যাবাও শুনে শকড হয়ে যায়। তারপরে সিন দেখানো যে কম্পিটিশানে, যেখানে 3 জনে মিলে দাঁড়িয়ে থাকে, আর এইবারে তীর ধনুকের কম্পিটিশান হবে। তো যেখানে সবাই মিলে রেডি হয়ে যায় আর ভাবতে থাকে তারা দাঁড়িয়ে এই রাউন্ডটা স্টার্ট হবে, আর যেখানে তার দিকে জঙ্গলের মধ্যে ছুটে পশুর দিকে শিকার করতে হবে। এটার জন্য রামেল ভাবতে থাকে তার বাবা যখন তাকে বলেছিল যে তাকে জিততেই হবে যাই হয়ে যাক না কেন, তো সেই জন্য সেও রেডি হয়ে যায় জিতার জন্য। আর অ্যাবাকে তার বাবা যখন বলেছিল যে তোমাকে সব কিছু করে হলেও এটাকে জিততেই হবে, তোমাকে কিছু করার নেই, তো অ্যাবাও এই কথাটা মনে করতে থাকে। আর প্রিন্স ক্যানিনকে দেখানো হয় যে ভাবতে থাকে তাকে এই রাজ্যের জন্য জিততেই হবে, কারণ সে যদি জিতে তবেই সে অ্যালুমিকে চেঞ্জ করতে পারবে আর তার লগুলোকে চেঞ্জ করতে পারবে। এগুলো তাদের মনের মধ্যে চলতে থাকে। তারপর দেখানো যে কম্পিটিশানের মধ্যে বা স্টার্ট হয়ে যায়, আর তার দিকে বলা হয় যে জঙ্গলের দিকে ছুটে যেতে। তো তারা 3 জনে মিলে জঙ্গলের দিকে ছুটে যায়, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই, ভালো থেকো।